ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ বাংলাদেশের একমাত্র নিয়মিত লিস্টে ক্রিকেট লিগ, এবং লিস্টে ক্রিকেট লিগের নামটা যখন আমরা বলি সেটা অবশ্যই একটা এলিট ব্যাপার স্যাপার, এবং সেই এলিট ব্যাপার স্যাপারের টুর্নামেন্টে আইসিসির এলিট প্যানেলভুক্ত আম্পায়ার তিনি বিসিবির চাকরিও ছাড়তে চান। একটা কথা প্রচলিত আছে যে এইরকম লিস্টে ফরম্যাটের ক্রিকেট টুর্নামেন্টটা অবশ্যই কর্পোরেট কালচারে চলবে, কিন্তু বাংলাদেশের ক্রিকেট পাড়ায় একটা কথা বেশ প্রচলিত, সেটা হচ্ছে বাংলাদেশের লিস্টে ক্রিকেট লিগটা বস্তা পচাভাবে চলে। আমি যদি একটু কর্পোরেট ভাষায় বলি, সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনী ছক মেনেই চলে। দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের স্যাটারডে নাইট স্পোর্টসে। আমাদের আজকের ট্যাগলাইনটা বলতে আমার খুব কষ্ট হচ্ছে, যেহেতু ক্রিকেট নিয়ে কাজ করি। আমাদের ট্যাগলাইনটা যমুনা টেলিভিশন থেকে ঠিক করা হয়েছে, ক্রিকেট কি আইসিইউতে? সত্যিকার অর্থে প্রশ্নবোধক চিহ্নটা তো কাজ করছে এই মুহূর্তে, ক্রিকেট কি আসলে আইসিইউতে কিনা? স্টুডিওতে আলোচনার জন্য দুজন সম্মানিত অতিথি উপস্থিত রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন মিস্টার সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর, সাবেক পরিচালক বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আলমগীর ভাই, আপনাকে আমন্ত্রণ। ধন্যবাদ। এবং আমাদের সঙ্গে রয়েছেন ক্রীড়া সম্পাদক প্রথম আলো জনাব তারেক মাহমুদ। তারেক ভাই, আপনাকে আমন্ত্রণ। ধন্যবাদ। আপনার দুইটা আর্টিকেল ছিল প্রথম আলোতে, একটা ছিল ক্রিকেটারদের মব জাস্টিস, আরেকটা ছিল বস্তা পচা লিগ আরও একবার। এই দুইটা আর্টিকেল পড়ে আমার আজকের দিন আপনাদের দুজনের জন্য প্রশ্নপত্র ঠিক করতে সহজতর হয়েছে, এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে আমাদের মতো পাঠক যারা আছে তাদেরকে এই চোখগুলো খুলে দেওয়ার জন্য। আলমগীর ভাই, আমি যদি আপনাকে দিয়ে একটু শুরু করি একটা জায়গা, সেটা হচ্ছে আমি পুরো কনসিকুয়েন্সটা যদি একটু চিন্তা করি। এবারে ঢাকা লিগে যে ব্যাপারগুলো নিয়ে কথা হচ্ছে, এটা একটা লিস্টে ফরম্যাটের ক্রিকেট টুর্নামেন্ট। এখানে একজন আইসিসির এলিট প্যানেলভুক্ত আম্পায়ার তিনি চাকরিও ছেড়ে দিতে চান। আমরা যদি ঘটনাটা একটু পর্যায়ক্রমে চিন্তা করি, একজন খেলোয়াড়কে একটা শাস্তি দেওয়া হয়েছে, সেই শাস্তির এগেনস্টে আপিল করা হয়েছিল। আপিল করার পর আমরা দেখলাম ওভারনাইট বাইলস পরিবর্তন করা হলো, দেন সেই প্লেয়ার আবার খেললেন, আবার দেখা গেল তাকে শাস্তি দেওয়া হলো, দেন আবার ক্রিকেটারদের একটা আলোচনা, সমালোচনা, বোর্ড প্রেসিডেন্টের সঙ্গে মিটিং, সব কিছু মিলিয়ে পুরো ব্যাপারটাই বোঝা যাচ্ছে ক্রিকেট বোর্ড ব্যাপারটাকে সামলাতে পারে নাই। ক্রিকেট বোর্ড পুরো ব্যাপারটাতে তিনটা ঘটনার প্রেক্ষিতে সামলাতে পারে নাই। একটা কর্পোরেট অফিসে কি এটা সম্ভব? ধন্যবাদ আপনাকে। আসলে ক্রিকেট বোর্ডের এখন যে অবস্থা, সব কিছু মিলিয়ে 5ই আগস্ট পরবর্তী সময়ে একটা পূর্ণাঙ্গ ক্রিকেট বোর্ডের যে অভাবটা, সেটা আসলে সেটার একটা প্রতিফলন কিন্তু প্রত্যেকটা সিদ্ধান্তে কিন্তু দেখা যাচ্ছে। স্পেশালি আপনি যে ঢাকা লিগের কথা বলছেন, তো অনেকগুলোই ঘটনা এর মধ্যে ঘটেছে, এবং এগুলাকে কিন্তু ক্রিকেট বোর্ড প্রপারলি অ্যাড্রেস করতে পারছে কি না সে প্রশ্ন তো এসেই যায়। বিশেষ করে সিসিডিএম যে কমিটি আছে, এখানে আসলে তাদের কাছে ক্রিকেটটা কতটুকু প্রাধান্য পাচ্ছে, যেটা শোনা যায় যে আসলে এখানে ক্রিকেটের চেয়ে হচ্ছে সামনে ক্রিকেট বোর্ডের যে নির্বাচন আছে, সেই নির্বাচনকে সামনে রেখেই কিন্তু অনেক ধরনের মাইন্ডসেট কাজ করছে, যেখানে এই সিদ্ধান্তগুলো নিতে কিন্তু তারা বাধার সম্মুখীন হচ্ছেন। যে কারণে আসলে আমরা যারা ক্রিকেট ফলো করি বা ক্রিকেট সংগঠক হিসেবে কাজ করি, আমাদের কাছেও কিন্তু একই প্রশ্ন যে আমরা মানে ক্রিকেটটাকে প্রাধান্য দিচ্ছি, নাকি আমরা নিজেদেরকে স্টাবলিশ করার জন্য ক্রিকেট বোর্ডে আমরা কোন প্রক্রিয়ায় যাব, কারা যাব, ক্লাবগুলোর অবস্থান কী হবে, ক্লাবগুলো কাকে সাপোর্ট করবে। তো এগুলো যদি আমরা মাথায় রেখে যদি কাজ করি, আসলে সিদ্ধান্ত এরকমই হবে, এবং ফাইনালি কিন্তু ক্রিকেট সাফারার হবে। মনি ভাই, যে বিষয়টা আলমগীর ভাই বলছিলেন যে আসলে ক্রিকেট বোর্ডের সামগ্রিক কার্যক্রম নিয়ন্ত্রিত হয় আসলে পরবর্তী নির্বাচনকে কেন্দ্র করে বা নির্বাচনী ছক কষে, এই জায়গাটায় কখনো কখনো কি আপনার কাছে মনে হয় কিনা যে, আমি যেমন কর্পোরেট প্রতিষ্ঠানের একটা এক্সাম্পল দিলাম, যে কর্পোরেট প্রতিষ্ঠানের শ্রমিকরা হয়তো বা কোনো একটা ব্যাপার নিয়ে আন্দোলন করছে, যেটা হয়তো বা ভ্যালিডিটি বা ইনভ্যালিডিটি সেটার প্রসঙ্গ না, বাট ওই প্রতিষ্ঠান সিইও বা এমডি তারা বিষয়টা ম্যানেজ করতে পারছেন না। এই জায়গায় সামহাও মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক যারা থাকেন তাদের গার্ডসের কোনো একটা জায়গায় অভাব আছে। আলম ভাই, ধন্যবাদ আপনাকে। আলম ভাইয়ের কথা সূত্র ধরে আমি যেটা বলতে চাই যে অ্যাকচুয়ালি যদি সব কিছু নির্বাচনকে মাথায় রেখে হয়, ক্রিকেট বোর্ডের যে কোনো কিছু, আপনি সেটা আমরা প্রিমিয়ার লিগ নিয়ে আলোচনা করছি, আমি বলবো যে ইভেন থার্ড ডিভিশন বাছাই নিয়ে একসময় যেটা হয়েছে, সেখান থেকেই কিন্তু নির্বাচনী প্লট আপনার পরিচালকদের মাথায় ঘুরছে। ঠিক আছে, তো আপনি দেখেন এখন পর্যন্ত, মানে আমি একটু জাম্প করি অন্য একটা ইয়েতে, যে ফার্স্ট ক্লাস ক্রিকেটটাকে আমরা লেস প্রায়োরিটি দিচ্ছি। আমরা কিন্তু ক্লাব ক্রিকেট আমরা এখনও বলতে পছন্দ করি যে বাংলাদেশের টপ জায়গা ক্রিকেটের। হ্যাঁ, এটা কিন্তু হওয়ার কথা না। আপনি কেন হচ্ছে? বিকজ অফ ক্লাব পরিচালক, ক্লাব থেকে যারা পরিচালক হচ্ছেন বা ক্লাব কাউন্সিলর যারা হচ্ছেন, তারাই কিন্তু বিসিবির ইলেকশনটাকে কন্ট্রোল করেন। তো আমাদের গঠনতন্ত্রটাই এভাবে
করা আছে এবং এটা অনুপ্রাণিত করে এই জিনিসগুলোকে। ঠিক আছে, আপনি যখন একটা ক্রিকেট বোর্ডে বসে আপনি ক্লাবের স্বার্থের কথা চিন্তা করবেন, তখন কিন্তু আপনার ওই গার্ডস শো করার দরকার নাই বা সময় নাই ওইটার, আপনাকে ক্লাবের স্বার্থটা দেখতে হবে আগে। ঠিক আছে, আপনি সিসিডিএম যেটা বললেন যে সিসিডিএম চালায় কারা, সেই ক্লাব প্রতিনিধিরাই তো, ক্লাবের রিপ্রেজেন্টেটিভরা মিলে সিসিডিএম। তো তারা কি কখনো তার ক্লাবের এগেনস্টে সিদ্ধান্ত নিবে সবাই মিলে বসে? সচরাচর নেবে না, ম্যাক্সিমাম টাইমে নেবে না। ঠিক আছে, খুব বড় কোনো ইস্যু তৈরি না হলে তারা কিন্তু এটা নেয় না। কারণ আজকে আপনি একটা ক্লাবের প্রতিনিধি, আজকে আপনি আমার ক্লাবের এগেনস্টে সিদ্ধান্ত নেবেন, কালকে আমি আপনার এগেনস্টে সিদ্ধান্ত নিব। সো তাদের মধ্যে একটা লিখিত একটা, আমার ধারণা যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, ক্লাবগুলো নিজেদের মধ্যে একটা সমঝোতা মেনে চলে। তো এইটা একটা জায়গা। তো এইটার প্রতিফলনই কিন্তু আমরা বোর্ডের অ্যাক্টিভিটিসে দেখি, ডিসিশন মেকিংয়ে দেখি, এবং সর্বশেষ যে বিষয়গুলো সামনে আসছে তৌহিদ হৃদয়কে কেন্দ্র করে, সেই বিষয়গুলো তো আমরা কিন্তু এই একই জিনিস দেখছি, ক্লাব পলিটিক্স এবং ক্লাব তোষণ এবং ক্লাব তোষণ করে পরবর্তী নির্বাচনমুখী একটা চিন্তা। সেটার কারণেই কিন্তু এই যে বিশৃঙ্খলাটা। মাঠের সিদ্ধান্ত, যে সিদ্ধান্তটা ম্যাচ রেফারি নেবেন, যে সিদ্ধান্তটা আম্পায়ার নেবেন, সেটা বিসিবির বোর্ডরুমে বা প্রেসিডেন্টের রুমে বা সভাকক্ষে চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা ওয়ার্ল্ডের কোথাও আপনি দেখবেন না। আমাদের একদল ক্রিকেটার ওনারা এটা করলেন বোর্ডকে প্রেশার দিয়ে, বোর্ডও এতে রাজি হয়ে গেল। আমি দুই পক্ষকেই বলছি, আপনারা তো ক্রিকেটের লোক, আপনারা তো ক্রিকেট খেলেছেন, বোর্ডের যারা আছেন এখন ম্যাক্সিমাম তো এক্স প্লেয়ার, এক্স ক্যাপ্টেন, যারা কালকে এসছেন তারাও সবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট ম্যাক্সিমাম খেলেছেন, সেখানে সাবেক দুজন অধিনায়ক ছিলেন, সবাই ছিলেন। ওনাদের মধ্যে কি এইটা কাজ করলো না যে আমার তো এই সিদ্ধান্তটা তো মাঠে হয়, এবং আমার যদি এটা নিয়ে কোনো কিছু বলার থাকে, হিয়ারিং হয়, সেখানে হবে, ওটা ওখানেই শেষ হয়ে যাবে ম্যাচ রেফারির কাছে, এরপরে এটা নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। ওনারা কি পারবেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে এরকম একটা ঘটনা ঘটলে আইসিসির কাছে যে চাপ দিয়ে, আইসিসির কাউকে চাপ দিয়ে সিদ্ধান্ত চেঞ্জ করতে? কোনোদিন পারবেন না। তো আপনি ডোমেস্টিক ক্রিকেটে কি প্র্যাকটিস করছেন? এথিক্যাল জায়গার সেই কোশ্চেনটা আসলে এই জায়গাটা চলে আসে। আলমগীর ভাই, এখানে আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে ক্লাব থেকে নাকি একটা আশ্বস্ত করা হয় সবসময়, যে সমস্ত ক্লাবগুলো হেভি ওয়েট থাকে তারা এই আশ্বস্তটা করে যে মাঠে যা ইচ্ছা কর, আমরা পরবর্তীতে সেটা সামলিয়ে নিব। এরকম কথাও দেশের ক্রিকেটে শোনা যায়, সেটা অতীতেও শোনা গেছে, এখনও মোহামেডানের ক্ষেত্রে স্পেসিফিকভাবে যদি বলি সেটা শোনা যাচ্ছে। আপনার অভিজ্ঞতার আলোকে যদি আপনি বলেন, দেশের ক্রিকেটটা আপনি যেভাবে দেখেছেন, ক্রিকেট পাড়ায় এই শোনা তত্ত্বটা কতটুকু সত্য? আসলে এটা কতটুকু সত্য তার চেয়ে বড় কথা হচ্ছে আমাদের ক্রিকেট কালচার বা যে ক্রিকেট স্ট্রাকচারটার উপর আমরা দাঁড়িয়ে আছি, সেটা কতটুকু যৌক্তিক এবং সেটা ত্রুটিপূর্ণ কিনা সেটাই কিন্তু আলোচনা করা উচিত। কারণ আপনি তারেক ভাই যেটা বললেন, আমাদের কনস্টিটিউশনের কথা, আমাদের যে ক্রিকেট বোর্ড যে কনস্টিটিউশনের আন্ডারে চলে, এই কনস্টিটিউশনটা যেভাবে বানানো হয়েছে, আপনি বিশেষ করে গত 14 বছরে যদি আমরা 2008 সাল, তারপর 2017 সাল, এই সময়গুলোতে এই কনস্টিটিউশনগুলোকে যেভাবে পরিবর্তন করার প্রয়োজন ছিল ক্রিকেটের ডেভেলপমেন্টের জন্য, বা আমরা টেস্ট মানে যে স্ট্যাটাস বা আমরা যে স্ট্যান্ডার্ডে আমরা ক্রিকেটটা খেলি, ওদের সাথে সামঞ্জস্য রেখে আমাদের এই যে কনস্টিটিউশনগুলো পরিবর্তন হওয়া প্রয়োজন ছিল, যেসব ক্লজ এখানে ইনকর্পোরেট করা দরকার ছিল, এটাকে ঢেলে সাজানোর দরকার ছিল, আসলে এটি তো করাই হয়নি। বরঞ্চ এই কনস্টিটিউশনটাকে এমনভাবে তৈরি করা হয়েছে যারা ছিলেন তারা যাতে আরও 20-40 তাদের আয়ু পর্যন্ত, তাদের যতদিন আয়ু থাকবে ততদিন পর্যন্ত ক্রিকেট বোর্ডে থাকার জন্য যা যা কিছু করার দরকার সব কিছুই কিন্তু এই কনস্টিটিউশনে তারা করেছেন। এটা করা হয়েছে একেবারেই তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করা, তাদের লুটপাটটাকে আরও সহজ করা, এগুলাকে মাথায় রেখে তারা কিন্তু এই কনস্টিটিউশনকে সাজানো হয়েছে। যে কারণে আপনি দেখবেন ফার্স্ট ক্লাস ক্রিকেটটাকে গুরুত্ব দেওয়া হয় না, এটাকে এখনও একটা পিকনিক টুর্নামেন্ট হিসেবে বিবেচনা করা হয়। বাংলাদেশের ঢাকার বাইরে যে 64 জেলা আছে, এই জেলা লিগগুলো হয় কিনা, স্কুল ক্রিকেটটা যেই মানের হওয়ার কথা, যেসব জেলাতে হওয়ার কথা, যেসব উইকেটে খেলার কথা, যেসব মাঠে খেলার কথা, ওইভাবে হচ্ছে কিনা, বয়সভিত্তিক ক্রিকেটগুলো প্রপারলি
হচ্ছে কিনা, এখানে কোনো স্বজনপ্রীতি হচ্ছে কিনা, এই সব বিষয়গুলো যেভাবে কনস্টিটিউশনে অ্যাড্রেস করা উচিত ছিল বা যে ফরমেশনে যাওয়া উচিত ছিল, যেটা আমরা সবসময় বলে থাকি রিজিওনাল ফরম্যাটে যাওয়ার, সারা পৃথিবীর সব টেস্ট প্লেইং নেশন কিন্তু রিজিওনাল প্রসেসে এখানে তারা ক্রিকেটটা পরিচালনা করে। আমরা কিন্তু আজকে এত বছর ধরে কিন্তু এটা নিয়ে যুদ্ধ করছি, এটা নিয়ে কথা বলছি, কিন্তু এটা কখনো করার কোনো আসলে কোনো পরিকল্পনা ক্রিকেট বোর্ড গ্রহণ করেনি। এটার মূল কারণটা হচ্ছে আসলে ক্ষমতাটাকে কেন্দ্রীভূত করে রাখা। এই যে ঢাকার কর্মকর্তা ক্লাব ক্রিকেট, অবশ্যই বাংলাদেশ ক্রিকেটে ঢাকার ক্লাব বা ঢাকার ক্রিকেটের অনেক অবদান আছে, আরও অবদান রাখার সুযোগ আছে। ওই সুযোগের জায়গাগুলো আমরা কিভাবে এক্সপ্লোর করতে পারি, আমাদের যে ঢাকার ক্লাবরা যারা ক্রিকেট খেলে তাদেরকে আমরা আরও কিভাবে বয়সভিত্তিক ক্রিকেট চালু করা যায়, লঙ্গার পার্সন ক্রিকেটের সাথে তাদেরকে কিভাবে ইনকর্পোরেট করা যায়, ঢাকার এই লিগগুলোকে আরও কিভাবে ফেয়ারলি আয়োজন করা যায়, এই বিষয়গুলোতে আমরা না গিয়ে আমরা আসলে ক্ষমতাটাকে দখল করে রাখার যে মানসিকতা, এটাই কিন্তু বাংলাদেশ ক্রিকেটের সামনের দিকে এগিয়ে যাওয়ার পথে বড় বাধা বলে আমরা মনে করি। মনে ভাই, আলমগীর ভাই বেশ কয়েকটা কথা বলেন। একটা তো ছিল যে আঞ্চলিক ক্রিকেট কাঠামো, যেটা বহু দিনের দাবি, এবং এনএসসির কোটা নিয়ে যখন জনাব ফারুক আহমেদ এবং নাজমুল আবেদিন ফাহিম সাহেব তারা আসলেন, তখন তাদের প্রতিশ্রুতির মতো একটা অনেক বড় প্রতিশ্রুতির জায়গাও কিন্তু এটা ছিল, এবং তারা আঞ্চলিক ক্রিকেট কাঠামোর কথা বলেছেন। কিন্তু সেই জায়গাটায় বিসিবির কনস্টিটিউশনটা একটা বাদ সাধে, কারণ কনস্টিটিউশনে সেই জায়গাটা আমরা দেখতে পেয়েছি মাঝখানে কাউন্সিলরশিপ নিয়ে জেলা বিভাগের প্রতিনিধিদেরকে মূল্যায়ন করতে যাওয়ার সময় ক্লাবগুলো বেঁকে বসলো, ফার্স্ট ডিভিশন লিগ বন্ধ হয়ে যাচ্ছিল, এরকম একটা ব্যাপার। আমি যতদূর বিসিবির গঠনতন্ত্র পড়েছি মনে হয়, সেখানে একটা কথা লেখা আছে, প্রেসিডেন্ট হ্যাজ ইমেন্স পাওয়ার, এটা বিসিবির গঠনতন্ত্রে লেখা আছে। তাহলে সেই জায়গাটায় গঠনতন্ত্রে পরিবর্তন আনা বা গঠনতন্ত্রের সংশোধন আনার জায়গাটা এই ক্রিকেট বোর্ডের কাছে বা এই প্রেসিডেন্টের কাছে সুযোগটা ছিল কিনা? না, গঠনতন্ত্রে পরিবর্তন আনতে হলে আমি যেটা জানি আলম ভাই, যে এক্সট্রা একটা ইমার্জেন্সি মিটিং ডাকতে হয়, ইজিএম একটা ডাকতে হয়। হ্যাঁ, তো সেখানে কাউন্সিলরদের ম্যান্ডেট নিয়ে সেটা করতে হবে, সেটা ঠিক আছে, কিন্তু ওই পর্যন্ত তো যাওয়ারই সুযোগ হলো না। আপনার নাজমুল আবেদিন ফাহিম সাহেব একটা সংশোধনী আকারে জিনিসটা প্রস্তুত করছিলেন, এই সময় জিনিসটা কোনোভাবে লিক হলো এবং একটা অসম্ভব রকমের একটা চাপ তৈরি হলো ক্লাবগুলো থেকে, এবং শেষ পর্যন্ত জিনিসটা স্থগিত হয়ে গেল, আমরা যেটা জানি, এবং পরবর্তীতে তার এটা কোনো ফলো আপ নেই, আমরা জানি না নেক্সট আসলে এটা নিয়ে বিসিবি কি ভাবছে। তো এটা কিন্তু আপনি যেটা বললেন যে প্রেসিডেন্টের একটা ইমেন্স পাওয়ার, এই কথাটা লেখা আছে একদম, হয়তো আছে, কিন্তু এটা করতে হলে প্রেসিডেন্টের আসলে ওই পাওয়ার দিয়ে এটা হবে না, এটাকে প্রেসিডেন্ট গণতান্ত্রিক উপায়ে প্রেসিডেন্টকে ওইভাবেই যেতে হবে। কিন্তু সেক্ষেত্রে আসলে সবার সদিচ্ছার একটা ব্যাপার আছে, এবং ক্লাবের যে প্রেশারটা এটাকে হ্যান্ডেল করতে হলে আসলে ওই বিসিবিকে একটু শক্ত হয়ে এবং জেলা বা বিভাগীয় পর্যায়ে যারা কাউন্সিলর আছেন তাদের সম্মতি নিয়ে সেটা ইজিএমএই পাশ করতে হবে, এবং এখানে আসলে এছাড়ার কোনো ওয়ে নাই। কিন্তু আগে তো প্রস্তাবনা আকারে সেটা ইজিএম পর্যন্ত যাবে, সেই যাওয়ারই তো সুযোগ পাচ্ছে না বিসিবি। আপনি এই জায়গাটা আরেকটা প্রাসঙ্গিক প্রশ্নটাও চলে আসে, সেটা হচ্ছে যে যখন ফারুক আহমেদ এবং নাজমুল আবেদিন ফাহিম স্যাররা আসলেন তখন অনেক প্রতিশ্রুতির জায়গা ছিল। যখন আগের ক্রিকেট বোর্ডের সময় আমরা দেখেছি যে কোনো প্রকার দুর্নীতি বলি, যে কোনো প্রকার অভিযুক্ত জায়গা বলে তারা সোচ্চার ছিলেন, গণমাধ্যমে সোচ্চার ছিলেন, তারা অনেক কথা বলেছেন। আমি আপনার আর্টিকেলে একটা ইন্টারভিউতে পড়ছিলাম যে এই তাওহিদ হৃদয়ের এই ইস্যুটা বিসিবি প্রেসিডেন্ট বলেছেন যে এটা তো টেকনিক্যাল কমিটির ব্যাপার, টেকনিক্যাল কমিটি, সো বিসিবি প্রেসিডেন্ট সেখানে হস্তক্ষেপ করতে চান না। বাট বিসিবি প্রেসিডেন্টও তো একজন ডিরেক্টর, এর আগেও যখনই কোনো দুর্নীতি হয়েছে, অনিয়ম হয়েছে, তিনি গণমাধ্যমে কথা বলেছেন। এই জায়গাটাও আসলে প্রেসিডেন্টের এড়িয়ে যাওয়ার সুযোগ থাকে কিনা, যে একটা বিশেষ ক্লাব ফ্যাসিলিটি পাচ্ছে বা দৃষ্টিকটুভাবে ফ্যাসিলিটি পাচ্ছে, সেই সুযোগটা থাকে? আমি মনে করি সেটা এড়িয়ে যাওয়ার ওনার সুযোগ আছে, কারণ টেকনিক্যাল কমিটি হোক, এটা স্বাধীন টেকনিক্যাল কমিটি উনি বলছেন, আমরা দেখলাম যে স্বাধীন টেকনিক্যাল কমিটি স্বাধীন থাকেনি, এবং ফাইনালি ক্রিকেট বোর্ডে যা কিছুই হবে ভালো খারাপ সেটা দায়িত্ব প্রেসিডেন্টকে নিতে হবে, এবং প্রেসিডেন্ট তো জিজ্ঞেস করবেন টেকনিক্যাল কমিটিকে তোমরা কেন এটা চেঞ্জ করলা বা কিছু, উনি কি সেটা জিজ্ঞেস করেছেন? আই ডোন্ট নো। তো আমার মনে হয় যে এখানে প্রেসিডেন্ট হিসেবে এই জায়গাগুলোতে বরং, এবং যেহেতু উনি শুধুমাত্র একজন প্রেসিডেন্ট নন, উনি বাংলাদেশ ন্যাশনাল টিমের সাবেক ক্যাপ্টেন, সাবেক চিফ সিলেক্টর, এবং আপনি যেটা বললেন যে মানে ক্রিকেটের একজন স্টেক হোল্ডার, বড় স্টেক হোল্ডার, এবং সবসময় ক্রিকেট ফলোয়ার, এবং গত বোর্ডের সময় উনি একজন
মুখর সমালোচকও ছিলেন সেই ক্রিকেট বোর্ডের। তো যখন উনি দায়িত্বটা নিলেন, চেয়ারে বসলেন, তখন ওনার ঘাড়ে তো জিনিসটা আসে যে আমি এই জিনিসগুলোকে সংশোধন করব। এবং দায়িত্ব নেওয়ার পর প্রথম প্রেস কনফারেন্সে উনি যেটা বলেছেন, এর দীর্ঘ প্রেস কনফারেন্সে উনি কিন্তু বলেছিলেন উনি মাঠের খেলাটাকে খুব প্রায়োরিটি দেবেন। মাঠের খেলার সঙ্গে ইনভলভ যতগুলো বিষয় আছে, জায়গা আছে, ধরেন খেলোয়াড়দের সুযোগ সুবিধা, ভেন্যুগুলোকে ভালো করা, আম্পায়ারদের সুযোগ সুবিধা বাড়ানো এবং আম্পায়ারিং সেক্টরটা যেটা আমাদের প্রচণ্ড রকম দুর্নীতিগ্রস্ত হয়েছিল আগের বোর্ডের সময়, সেটাকে সংশোধন করা, একই সঙ্গে লোকাল কিউরেটর, লোকাল কোচদেরকে তুলে আনা, এই জিনিসগুলো কিন্তু ওনার প্রতিশ্রুতির মধ্যে ছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি, আপনি যদি ওনার সময় এসে প্রথম বিপিএলটা দেখেন, সেটাতে কিন্তু একটা পুরো বিপিএলটাই একটা নানা রকম একটা নেতিবাচক আলোচনার মধ্যে দিয়ে বিপিএলটা শেষ হয়েছে। আপনি আসলেন প্রিমিয়ার লিগে যেই ঘটনাগুলো নিয়ে, দুটো ঘটনা কিন্তু প্রিমিয়ার লিগে সবসময় দুটো ঘটনা নিয়ে নেতিবাচক আলোচনা হয়। একটা হচ্ছে যে পাতানো ম্যাচ, ক্লাবরা নিজেদের আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে সেটা করে, সেটাও সেই পয়েন্ট টেবিল, সেটাও সেই নির্বাচনমুখী চিন্তা থেকেই হয়। আর একটা হচ্ছে যে আম্পায়ারিংকে প্রভাবিত করা। তো দুটোই তো হলো, দুটো এক্সাম্পলই তো হলো। পাতানো ম্যাচ নিয়েও তো আলোচনা হয়েছে, একটা তদন্ত কমিটি হয়েছে এবং এটা ক্লিয়ার চোখে, তদন্ত কমিটি কি পাবে আমি জানি না, বাট সাদা চোখে মনে হচ্ছে যে কিছু একটা হয়েছিল সেই ম্যাচটাতে। এবং দেন আগে যেটা হয়েছে যে আগের বোর্ড তারা যারা একটু নিচের সারির আম্পায়ার, তাদেরকে ম্যানেজ করে ক্লাবগুলোর মধ্যে একটা সেটেলমেন্ট তৈরি করতো, ম্যাচগুলোতে কে জিতবে কে হারবে এর ছক আগে তৈরি হয়ে যেত। তো এবার কি দেখলাম আমরা? এবার দেখলাম এমন একজন আম্পায়ার এটার মধ্যে প্রেসারে পড়লেন, যিনি বাংলাদেশের টপ আম্পায়ার, বাংলাদেশের একমাত্র এবং প্রথম এলিট আম্পায়ার আইসিসির। হ্যাঁ, তো ওনাকে আপনি তৌহিদ হৃদয়ের একটা ম্যাচ সাসপেনশন এর জন্য, সেটাকে অ্যাভয়েড করার জন্য আপনি কি করলেন? আপনি স্যাক্রিফাইস করলেন আপনার দেশের টপ এবং যে কিনা ইন্টারন্যাশনাল সেক্টরে যে অলরেডি সুনাম অর্জন করতে শুরু করেছেন, সেরকম একজন আম্পায়ারের রেজিগনেশন লেটার আপনি পাইলেন। আপনি বলছেন যে তিনি রেজিগনেশন লেটার অ্যাকসেপ্টেড হয়নি, বাট উনি তো এটা উইথড্র করেননি, ওনার জায়গাতে তো উনি ঠিক আছেন এখন পর্যন্ত আমরা যেটা জানি। সো আপনি এই জিনিসগুলো তো আসে, তো সব কিছুর দায়িত্ব অবশ্যই প্রেসিডেন্টের উপর বর্তায়। উনি যদি বলেন যে এটা ওই কমিটির দায়িত্ব, এটা ওই কমিটির দায়িত্ব, এটা কিন্তু হবে না। ওনাকে ফাইনালি যখন দেখছেন যে কমিটিগুলোর পারছে না দায়িত্ব পালন করতে বা কমিটিগুলো ব্যর্থ, বারবার বিতর্কের জন্ম দিচ্ছে, তখন তো উনি এটা সংশোধন করবেন। তখন উনি কি করছেন, এটা একটা প্রশ্ন। একই সঙ্গে আমি এটাও বলি যে বর্তমান বোর্ড নিয়ে যদি আমরা কথা বলি, সেখানে কিন্তু তাদের মধ্যে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং কতটুকু আছে, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। আপনি আপনার মধ্যে আপনার কলিগদের সঙ্গে যদি আপনার সঠিক আন্ডারস্ট্যান্ডিং না থাকে, আপনি কিন্তু এরকম ঝামেলায় পড়বেন। এখন আমি বলবো না কেউ ওনাকে অসহযোগিতা করছে, আমি বলবো যে এটা দুই দিক থেকেই। অনেকে ওনাকে অসহযোগিতা করছে, আবার অনেকের কাছ থেকে উনি সহযোগিতা চাচ্ছেন না, কিংবা এমনও হতে পারে যে সবার কাছ থেকে উনি সহযোগিতা চাইতে পারছেন না। বিভিন্ন ইস্যুজ আছে। তো এখানে আপনি ইন্ডিভিজুয়ালি যদি ক্রিকেট বোর্ডের 5 জন ডিরেক্টরের সাথে কথা বলেন, আপনি দেখবেন 5টা গ্রুপ। আপনি যত লোকের সাথে কথা বলবেন, আপনি তত গ্রুপ। আগে যেটা ছিল, হ্যাঁ, একটা ক্রিকেট বোর্ডের মধ্যে আগেও দ্বিমত ছিল, কিন্তু দ্বিমত প্রকাশের হয়তো সুযোগ ছিল না। কিন্তু এই বোর্ডে অনেক গ্রুপ। আমি এই প্রসঙ্গটা আপনার কাছে ফিরবো। আমার প্রাসঙ্গিক আরো 2টা কোয়েশ্চেন আছে। আমি আলমগীর ভাইয়ের কাছে একটা কোয়েশ্চেন করে দেন, আপনার কাছে আমি ফিরবো একটা বিরতি নেওয়ার পর। আলমগীর ভাই, আপনার কাছে কি সামহাও মনে হয় কিনা, যেটা মনি ভাই বলেন যে এই ক্রিকেট বোর্ডে 3টা 4টা বা 5টা গ্রুপ, সেক্ষেত্রে বর্তমান প্রেসিডেন্ট তিনি কি টিম বিল্ড করতে পারেন নাই, নাকি হি ইজ প্লেইং উইথ দ্য রং টিম? আসলে টিম বিল্ড করার সুযোগটা সীমিত, কারণ ওনারা এসেছেন 5 অগাস্ট পরবর্তী একটা প্রেক্ষাপটে, কিন্তু তারা এসেছেন তারা কিছু মিশন নিয়ে, তাদের কিছু নিজস্ব কিছু পরিকল্পনা নিয়ে কিন্তু তারা এসেছেন। এবং আসার পর আমরা যারা ক্রিকেট ফলো করি বা ক্রিকেটের সাথে সম্পৃক্ত আছি, সারা বাংলাদেশের যদি প্রেক্ষাপট বিবেচনা করি, তাহলে বিগত যে বোর্ড নিজেদের কৌশল দিয়ে বা নির্বাচন ছাড়া নিজেদের মধ্যে সমঝোতা করে যে ক্রিকেট বোর্ড তারা গঠন করেছিল, তাদের অনেকে কিন্তু এখন পালিয়ে গেছে বা তারা এখন ক্রিকেট বোর্ডে সম্পৃক্ত নাই। এবং এটা প্রত্যাশিত ছিল যে এখন যারা আছেন বিগত বোর্ডের, তারাও থাকবেন কিনা বা তারা থাকতে পারবেন কিনা, এটাও কিন্তু সবার মনে একটা সন্দেহ ছিল। সন্দেহ থাকাটাই স্বাভাবিক। তাদের সাথে এই যে ফারুক ভাই বা যারা 2 জন আসলেন, তাদের সাথে মতের মিল হওয়ার সুযোগ কিন্তু খুবই কম, কারণ 2 পক্ষ কিন্তু 2 মেরুতে চিন্তা করছেন।
দুই মেরুতে কাজ করছেন এবং দুইজনের চিন্তাধারা কিন্তু দুই রকম, এবং একটা জায়গায় এসে মনে হচ্ছে যে তাদের মধ্যে একটা প্রতিযোগিতাও শুরু হয়েছে, কারা পরবর্তী ক্রিকেট বোর্ডটাকে নিয়ন্ত্রণ করবেন, নেতৃত্ব দিবেন। এই বিষয়গুলো নিয়েও কিন্তু মনে হচ্ছে যে একটা ইন্টারনাল একটা কনফ্লিক্ট কিন্তু চলছে, যে কারণে তাদের মধ্যে ক্রিকেট নিয়ে যে সমঝোতা বা ক্রিকেট এর স্বার্থ নিয়ে যে সমঝোতা হওয়া উচিত ছিল, হলে ভালো হতো, সেটা কিন্তু হয়ে ওঠেনি। এবং সামনে যত দিন যাবে সেটা আমার মনে হয় না যে এটা খুব ভালো কোনো দিকে যাবে, যে কারণে বাংলাদেশ ক্রিকেটটাকে যদি আমরা ভালো একটা জায়গায় দেখতে চাই, তাহলে কিন্তু যত দ্রুত সম্ভব একটা নির্বাচন করে, প্রহসনের নির্বাচন না, এবং এই নির্বাচনে অর্থ বা রাজনৈতিক প্রভাবের নির্বাচন না, যারা সত্যিকার অর্থে ক্রিকেট সম্পৃক্ত, ক্রিকেট সংশ্লিষ্ট, যাদের মেধাকে ক্রিকেট বোর্ড কাজে লাগাতে পারবে, ক্রিকেটের উন্নয়নে কাজে লাগবে, এই গঠনতান্ত্রিক এই বিষয়গুলোকে আরও কিভাবে কঠোর করে এবং পরিবর্তন করে এই জিনিসগুলো ইনকর্পোরেট করে একটা ভালো কনস্টিটিউশন তৈরি করে একটা ভালো নির্বাচন যতক্ষণ করা যাবে না, যতই দিন যাবে এই কনফ্লিক্টগুলো কিন্তু আমার মনে হয় যে বাড়তে থাকবে, এবং এগুলো যতটা না ক্রিকেটীয় তার চেয়ে বেশি আমার কাছে মনে হচ্ছে যে পার্সোনাল। এটা এই যে মিডিয়ার এই যে নিউজগুলো দেখছি, এগুলাতে কিন্তু ক্রিকেট নেই। কিন্তু এই যে আমরা ক্রিকেট নিয়ে যেটা মনি ভাই বললেন যে ক্রিকেট নিয়ে অনেক আলোচনা করার সুযোগ ছিল, তাদের অনেক প্রতিশ্রুতি ছিল রিজিওনাল ক্রিকেটগুলোকে ঢেলে সাজানো। আজকে টেস্ট স্ট্যাটাস পাওয়ার এত বছর পরও আমরা আমাদের ক্রিকেটের যে সুযোগ সুবিধা, আমাদের এত আর্থিক সক্ষমতা থাকার পরও আমরা এইটা এখনও কিন্তু আমাদের এই যে ফার্স্ট ক্লাস ক্রিকেট যারা খেলে, যেসব রিজিওনাল টিমগুলো ক্রিকেট খেলে, আমরা ওই জায়গায় কিন্তু এই সুযোগ সুবিধাগুলো নিয়ে যেতে পারিনি। এবং বয়সভিত্তিক ক্রিকেট যারা খেলে তাদেরকে কিন্তু আমরা কোনোভাবে ফ্যাসিলিটেট করতে পারিনি। এবং এই যে সুযোগ সুবিধার জায়গাগুলো বা ক্রিকেট ডেভেলপমেন্টের যে চিন্তাগুলো, এই চিন্তাগুলো কিন্তু এখানে এই বোর্ড যেটা আছে তারা কিন্তু সেটা নিয়ে খুব একটা চিন্তিত বা চিন্তা করার সুযোগ পাচ্ছেন সেটা আমার মনে হয় না। রাদার দেন এই জিনিসগুলো নিয়ে তারা কথা বলবে, তার চেয়ে বেশি তারা আসলে ক্রিকেটের বাইরের জিনিসগুলো নিয়ে বেশি ব্যস্ত হয়ে পড়েছেন, যেটা আমার মনে হয় যে এটা নির্বাচনমুখী, যেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য কোনোভাবে ভালো না। আলমগীর ভাই, খুব খুশি হতাম যদি এই মুহূর্তে আপনাদের দুজনের সঙ্গে আলোচনা করতে পারতাম একদম কোর ক্রিকেটীয় ডিসকাশন নিয়ে। এইচপি টিমে আজকে 1 বছর ধরে কোনো স্পিন বোলিং কোচ নাই, প্লেয়াররা সে কমপ্লেন করে, সেই প্রশ্নটা করতে পারতাম। আমাদের লিস্টে ক্রিকেট এখনো ডে নাইট ফরম্যাট চালু হচ্ছে না, সেই প্রশ্নটা করতে পারতাম। কিন্তু দুঃখজনকভাবে আমরা খেলার চাইতে ধুলার আলোচনা অনেক বেশি করছি। তারেক ভাই, আলমগীর ভাই যে প্রসঙ্গটা আসলে বললেন যে 5ই আগস্টের পর একটা দৃশ্যপটে পরিবর্তন এসেছে, এবং প্রত্যেক জায়গা থেকেই কিন্তু আমরা একটা বিষয় দেখেছি যে গভর্নমেন্টের একটা পলিসি আছে, একটা টার্ম খুব বেশি ব্যবহৃত হয় যে আমরা নির্দিষ্ট একটা দলের বা নির্দিষ্ট একটা উইংয়ের দোসরদেরকে আমরা রাখবো না, সেই দলের মানুষদেরকে তো রাখছি না, দোসরদেরকে আমরা রাখবো না, এরকম একটা কথা আছে। বাট ক্রিকেট বোর্ডে যে বিষয়টা সেটা হচ্ছে যে এর আগের ক্রিকেট বোর্ডের কমিটির ম্যাক্সিমাম নাম্বার অফ পিপল তারা আছেন, নতুন প্রতিশ্রুতি নিয়ে 2 জন ডিরেক্টর যুক্ত হয়েছেন, যার মধ্যে একজন প্রেসিডেন্ট। এখন এটা কি খুব অবভিয়াস না যে অন্যান্য জায়গায় যে বিষয়টা আসলে বলা হচ্ছে যে আমরা ফ্যাসিস্টের দোসরের সঙ্গে আমরা থাকবো না বা আমরা দোসরদের সঙ্গে দল করব না, এটা কি খুব অবভিয়াস না যে আলটিমেটলি নতুন যে 2 জন এসেছেন তারাও তাদের সঙ্গে বনিবনাটা হবে না যদি গভর্নমেন্টের ওই ধারাটা ফলো করে বা ওই ইনস্ট্রাকশনটা ফলো করে? আমি এটা ঠিক অতটা মানে এই জায়গাটায় অত বেশি এটা মনে করছি না, কারণ আসলে ফাইনালি এটা তো খেলা ক্রিকেট। এবং আপনি যদি এখনকার পরিচালক আগের এবং বর্তমান পরিচালকদের মধ্যে দেখেন, আপনি ম্যাক্সিমামেরই কিন্তু একটা ক্রিকেট ব্যাকগ্রাউন্ড আছে, বিশেষ করে যারা কাজকর্মে বেশি ইনভলভ বা ক্রিকেট বোর্ডটাকে যারা রান করছেন ফিজিক্যালি সরাসরি, তাদের কিন্তু ক্রিকেট একটা ব্যাকগ্রাউন্ড আছে এবং পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড কম। হয়তোবা আপনি বলতে পারেন হ্যাঁ তারা আগের বোর্ডের সঙ্গে ছিলেন, আগের বোর্ডের সঙ্গে সখ্যতা ছিল তাদের, এবং সেই অর্থে তারা ওই নির্দিষ্ট একটা গ্রুপের দোসর বা কিছু একটা আপনি বলতে পারেন। কিন্তু সেটা তো একটা যাচাই বাছাই করেই কিন্তু ফাইনালি এটা অফিসিয়াল হোক আনঅফিসিয়াল হোক, একটা কিন্তু যাচাই বাছাই করার পরেই কিন্তু এখন এটা অবস্থাটা আছে। এবং যারা সরাসরি পলিটিক্স বা ওই উইংয়ের সঙ্গে ইনভলভ ছিলেন তারা কিন্তু নিজেরাই গা ঢাকা দিয়েছেন, চলে গেছেন, নেই
টানা বোর্ড মিটিংয়ে অ্যাবসেন্ট থেকেছেন, তাদের পদ শূন্য হয়েছে, সেগুলো আমরা জানি। হ্যাঁ, তো সেই জায়গাটা থেকে আমি মনে করি যে সেই কন্ট্রোভার্সিতে আমরা না যাই। এখন যারা আছেন তারা তো তাদের একটা বিশেষ করে যারা আমি বলবো যে ক্রিকেট ব্যাকগ্রাউন্ড যাদের আছে এবং সংগঠক হিসেবে যাদের ভালো ব্যাকগ্রাউন্ড আছে, নট সবার ক্রিকেট ব্যাকগ্রাউন্ড থাকতে হবে তা না, সংগঠক হিসেবে যাদের ব্যাকগ্রাউন্ড আছে তারা যদি সদিচ্ছা নিয়ে এবং স্বাধীনভাবে কাজ করতে পারেন এবং মনে করেন যে ফারুক আহমেদের বোর্ড তাদের বোর্ড, আবার ফারুক আহমেদ যদি মনে করেন যে না তারা আমার কলিগ, তাদেরকে আমি অবশ্যই সব কাজে ইনভলভ করব, এই আন্ডারস্ট্যান্ডিংটা যদি তৈরি করা যায়, অ্যাটলিস্ট ইলেকশন পর্যন্ত ঝামেলাবিহীনভাবে চলুক। অ্যাটলিস্ট আজকে দেখেন আপনি যেটা বললেন যে আমরা খেলার চেয়ে ধুলা নিয়ে বেশি আলোচনা করছি, বাংলাদেশ একটা টেস্ট সিরিজ খেলছে, বাংলাদেশ একটা টেস্ট সিরিজ খেলছে, একটা টেস্ট হেরেছে 4 বছর পর জিম্বাবুয়ের সঙ্গে খেলতে নেমে সিলেটে 4 দিনের মধ্যে টেস্ট হেরে গেছে, একদিন তো প্রায় বৃষ্টিতে চলে গেল। এটা নিয়ে কোনো আলোচনা নেই, এটা নিয়ে আমাদের ক্রিকেটাররাও কোনো মানে যে বলছি যে ন্যাশনাল টিমের বাইরের ক্রিকেটাররা তাদের মধ্যে এটা নিয়ে কোনো আলোচনা নেই। তারা প্রিমিয়ার লিগ খেলবেন, স্বাভাবিক এটা নিয়ে ব্যস্ত, বাট প্রিমিয়ার লিগেও মাঠের বাইরের জিনিস নিয়ে তারা বেশি বিজি। ক্রিকেট বোর্ডেরও দরকার নেই আগের মতো যে ম্যাচ হেরেছে প্রতিদিন প্রেসিডেন্ট একটা স্টেটমেন্ট দিবেন, ওইটা আমরা চাই না। বাট ক্রিকেট বোর্ড তো নিশ্চয়ই খেলাটা ফলো করছে, তাদের মধ্যে আমার তো মনে হয় যে তাদের এটা নিয়ে চিন্তা করা, দুশ্চিন্তা করারও টাইম নেই, মানে পাচ্ছেন না তারা এত বেশি এক্সট্রা জিনিস সামলাইতে হয়। তো এই জায়গাটাতে আমি বলবো যে মানে আমরা তো সরে যাচ্ছি, বারবার ফোকাস থেকে আমরা সরে যাচ্ছি, এবং এই ক্রিকেট বোর্ড আমি আবারও বলি যে তারা যদি নিজেদের মধ্যে ওই জায়গাটা থাকে যে হ্যাঁ আমরা ক্রিকেটটাকে, মাঠের খেলাটাকে ঠিকমতো রান করব, আমাদের বেসিক জিনিসগুলি আমরা চালাই যাই, আমরা ইলেকশন পর্যন্ত আমাদের অনেক বেশি কিছু করার দরকার নেই, আমাদের সব ইনফ্রাস্ট্রাকচার আছে রেডি, আমাদের সব মানে সেট করা আছে, আমরা খালি শোটা রান করবো, খেলাটা চালাবো, তাই তো? তো সেটা করতে যে আমরা যখনই যে সমস্যার মধ্যে পড়ছি সে সমস্যা আমরা হাবুডুবু খাচ্ছি। এটা কেন হচ্ছে? কেউ তো কাউকে হেল্প করছে না। আপনি ধরেন একটা ফারুক আহমেদকে নিয়ে একটা বাজারে এখন একটা নিউজ চালু হলো যে 120 কোটি টাকা উনি ট্রান্সফার করেছেন দুর্বল কিছু ব্যাংক থেকে, উনি সরিয়ে এনেছেন, বাট যেখানে নিয়েছেন সেগুলোতেও দুর্বলতা আছে ব্যাংক। তো এটা নিয়ে একটা আলোচনা আছে, বিসিবি একটা স্টেটমেন্ট দিল যে এটা কি বলে ইন্টারেস্ট বেশি পাচ্ছেন ওনারা, সেজন্য নিয়েছেন, এবং যেহেতু ওই ব্যাংকগুলো ঝুঁকির মধ্যে ছিল ওনারা এটা সরিয়ে নিয়েছেন, এবং উনি স্টেটমেন্টে বলেছেন যে বোর্ডের সম্মতিতে এটা নেওয়া হয়েছে এবং 2 জন সই করেছেন যারা, তাদের নাম উনি বলেছেন, ফিনান্সিয়াল ডিরেক্টর এবং হ্যাঁ। তো এনারা আবার আজকে একটা স্টেটমেন্টে তাদের একজন বলেছেন যে আমরা সিগনেচার করেছি কিন্তু এটার অনুমোদন বোর্ডে হয়নি, আমরা এটা জানতাম না। এটা কিভাবে হয়? আপনি জানতেন না, আপনি না জেনে সাইন করলেন? আপনি একজন দায়িত্বশীল লোক এবং আপনি অনেক বছর ক্রিকেট বোর্ডে, তো আমি যতদিন ক্রিকেট বোর্ডের খবর রাখি ততদিন ধরে উনি ক্রিকেট বোর্ডের পরিচালক, উনি না জেনে সাইন করলেন, মানে একটা জিনিসে না জেনে উনি সাইন করে দিলেন। উনি তো যদি এটা বোর্ডে অনুমোদন হয়নি ফাইন, উনি রিফিউজ করবেন, সাইন করবেন না, এটা বোর্ডে অনুমোদন হয়নি, আমি এটা কেন সাইন করবো? এটা তো আমি এটা দায়িত্ব কেন নিব? এটা বোর্ডে আসো, বোর্ড মিটিংয়ে আলোচনা হবে, তারপর আমরা অনুমোদন করে তারপর আমি সাইন করবো। তো এটা মানে আমি কাউকে করছি না, এটা আসলে দাঁড়ানোর কারো সুযোগ নেই, ফারুক আহমেদেরও সুযোগ নেই, ওনাদেরও সুযোগ নেই। যদি আপনারা এখন ওনারাই যদি প্রশ্ন তোলেন এই টাকা কীভাবে ট্রান্সফার হলো, এই দায়িত্ব সবাইকে নিতে হবে। হ্যাঁ, আমি মনে করি তো এই জায়গাটা, এই যে মানে গ্যাপগুলো, এই যে এসে বলে দেয়া বা কিছু আপনি ভিতরে নিজেদের মধ্যে আপনারা আন্ডারস্ট্যান্ডিংয়ে পৌঁছাতে পারছেন না কীভাবে বোর্ড ক্রিকেটটাকে রান করাবেন, এখানে এসে আপনি সামনে এসে বলছেন যে এটা আমি সাইন করিনি, কেন? সামনে আবারও সে আলম ভাইয়ের কথায় শুরুতে যেটা উনি বলেছেন যে ইলেকশন, ঠিক আছে, সামনে ইলেকশন মেকানিজম, এগুলি আমরা বুঝি, আমরা বুঝি, মানুষও বুঝে, ফেসবুকের সুবাদে এখন সবাই বুঝে কার কি চিন্তাভাবনা, কার কি প্ল্যানিং, কে কোন ছকে পড়ে কোন কথাটা বলছেন, এগুলি সবাই বুঝে। মানুষকে এত বোকা মনে করার কিছু নেই। মাঠের ক্রিকেটটা যেরকম মানুষ ফলো করে, এগুলো কিন্তু ফলো করে, ঠিক আছে? তো আমার মনে হয় যে এই জায়গায় আরেকটু ক্রিকেট বোর্ডের কর্মকর্তা আরেকটু স্মার্ট থাকা উচিত এবং অন্যদেরকে এতটা আনস্মার্ট ভাবা উচিত না। তারেক ভাই যেমনটা বললেন যে স্মার্ট থাকা উচিত, অন্যদেরকে এতটা আনস্মার্ট ভাবা উচিত না। এই প্রসঙ্গটা থেকে আলমগীর ভাই যদি একটু আমি জিজ্ঞেস করি যে কথার অসংলগ্নতা একটা জিনিস দেখা যায় যে, এবং যে পরিচালকের নামটা মেনশন করলেন তারেক ভাই, তিনি একজন ডাকসাইটে পরিচালক, তিনি অনেকদিন ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে আছেন। এখন আমরা যদি সেই জিনিসটাকে ধরে নেই যে এই জায়গায় কোনো একটা একনায়কতন্ত্র চলছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট তিনি তার মতো করে চালাচ্ছেন, জাস্ট একটা সিগনেচার তিনি করিয়ে নিয়েছেন, এটাকে আদৌ আসলে বিশ্বাস করা সম্ভব যে এরকম একজন ডাকসাইটে পরিচালক তিনি চোখটা বন্ধ করে সিগনেচার করে দেবেন? এটা আসলে আবারও আমি একই কথাই বলবো, এইগুলো হচ্ছে আসলে আন্ডারস্ট্যান্ডিং যখন থাকবে না তখন কিন্তু এরকমই হবে, স্টেটমেন্টের মধ্যে ডিফারেন্স থাকবে,
বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে ডিফারেন্স থাকবে। যেটা হচ্ছে আসলে মানে আমি তারেক ভাই যেটা বলেছেন ওটাও সত্য, তবে এটাও সত্য যে যতই ক্রিকেট ব্যাকগ্রাউন্ড বা ক্রিকেটিং থাকুক, আমাদের এখানে কিন্তু আমাদের দেশে আমরা স্বাধীনতা পরবর্তী বা আমরা 90 দশকের পরেও যদি ক্রিকেটটাকে নিয়ে আমরা কথা বলি, আমরা কিন্তু খুব একটা মিলেমিশে ক্রিকেটটাকে চালানো, আমাদের মধ্যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং নিয়ে ক্রিকেটটাকে চালানো, এই কাজটা কিন্তু আমরা বিগত দিনেও খুব একটা ডেভেলপ করতে পারিনি। বিগত বোর্ডও দেখেছেন যে আসলে মুষ্টিমেয় কিছু লোক ক্রিকেটটাকে জিম্মি করে তারা তাদের মতো চালিয়েছেন, এবং এই এখন যারা আছেন ভবিষ্যতেও যারা আসবেন খুব একটা পরিবর্তন হবে কিনা আই এম নট শিওর। তবে এখানে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রয়োজন আছে, মানে এটা আমাদের মধ্যে ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকবে, আমাদের নীতির ভিন্নতা থাকবে, আমাদের মতের ভিন্নতা থাকবে, বাট যখন ফাইনালি ক্রিকেটটা যখন সামনে আসবে, এই ক্রিকেটটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই নিজেদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিংটা দরকার সেটা যদি আমরা ডেভেলপ করতে না পারি, এই ধরনের স্টেটমেন্ট আসবে, পক্ষে বিপক্ষে নিজেকে ডিফেন্স করার চেষ্টা করবে, আরেক পক্ষ আবার ডিফেন্স করার চেষ্টা করবে। এখানে কিন্তু ফাইনালি কি আমরা এখানে সবাই কি নিয়ে কথা বলছি? আমরা সংগঠক, কিসের সংগঠক? আমরা তো এই ক্রিকেটটাকে নিয়েই তো আমরা সংগঠক হয়েছি, আপনারা স্পোর্টস জার্নালিস্ট হয়েছেন, মানে ক্রিকেট বোর্ডের ডিরেক্টর হয়েছে। এই ক্রিকেটটাই যদি ভালো না থাকে, এই ক্রিকেটটাই যদি অসুস্থ হয়ে যায়, আপনাদের আজকে যে টেক লাইনটা, এই ক্রিকেটটাই যদি আইসিইউতে চলে যায়, তাহলে আসলে আমরাও তো আসলে কোথাও থাকি না। এবং যে পাবলিক পারসেপশনটা তৈরি হচ্ছে, আপনি যদি সোশ্যাল মিডিয়াগুলোর দিকে তাকান, মানুষ যদি ফুটবলের কিন্তু বাংলাদেশে একসময় রমরম অবস্থা ছিল, স্টেডিয়াম ভর্তি দর্শক কিন্তু এই ফুটবল দেখার জন্য, আমরা ঢাকা স্টেডিয়াম না শুধু ঢাকার বাইরে জেলাগুলোতে উপচে পড়া দর্শক আমরা কিন্তু দেখেছি। ফুটবলও কিন্তু এই সব প্রক্রিয়ার কারণেই, এবং ফুটবল থেকে কিন্তু মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে, স্পন্সররা দূরে সরে গেছে, তো আস্তে আস্তে কিন্তু ফুটবলটা কিন্তু আইসিইউতে চলে গেছে। ক্রিকেটটা এখন আইসিইউতে যায়নি, বা আপনার ট্যাগলাইন কিন্তু আমাদেরকে কিন্তু ওই দিকেই নির্দেশ করছে যে আমরা হয়তো ক্রিকেটটাও কিন্তু ওইভাবে আইসিইউর দিকে আমরা হয়তো নিয়ে যাচ্ছি। আমরা সংগঠকরা মিলে, আমরা সাংবাদিকরা মিলে, আমরা ক্রিকেট প্রেমীরা মিলে এখানে কিন্তু সবাইকে কিন্তু সংযত আচরণ করতে হবে, এবং ক্রিকেটটাকে নিয়েই চিন্তা করতে হবে। অনেক আলোচনার বিষয় আছে, আমরা কেন রিজিওনাল ক্রিকেট স্ট্রাকচার করতে পারলাম না, আমরা রিজিওনালি কেন 8টা বিভাগে 8টা ক্রিকেট একাডেমি করতে পারলাম না, যেসব প্লেয়াররা ঢাকা থেকে বিভিন্ন জেলা থেকে উঠে আসে, তাদের উঠে আসার জায়গাগুলোতে কেন আমরা আরও ফ্যাসিলিটেট করতে পারলাম না, তারা এখানে যে এসে খেলে। আমরা দেখেছি গত 12-13 বছর এই যে কোয়ালিফাইং কারা খেলেছে, এবং কিভাবে কোয়ালিফাইং টিমগুলো সেকেন্ড ডিভিশনে উঠেছে, থার্ড ডিভিশনে উঠেছে, ফার্স্ট ডিভিশনে উঠেছে, ইভেন কি প্রিমিয়ারে চলে গেছে। তো এই জায়গাগুলো কিভাবে বন্ধ করা যায়, এগুলো কিভাবে আরও স্বচ্ছ করা যায়, তো এই জিনিসগুলো আলোচনা যে জায়গাগুলো আছে, ডিরেক্টরদের মধ্যে, পরিচালকদের মধ্যে, ক্রিকেট বোদ্ধাদের মধ্যে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। এগুলো নিয়ে আলোচনা করবে, সমাধান আসবে, সুন্দর একটা পরিকল্পনা আসবে। আমরা যেখানে ব্যর্থ হব, আমরা তখন এক্সপার্টিস ওপিনিয়ন বাইরের থেকে আমরা হায়ার করব। আমরা একসময় এডি বার্লুকে এনেছি, তিনি একটা ক্রিকেটের প্ল্যান দিয়েছিলেন, এই যে বয়সভিত্তিক ক্রিকেট স্ট্রাকচার দিয়েছিলেন, সেই স্ট্রাকচার ফলো করে আমাদের ক্রিকেটটা একটা ভালো জায়গায় গেছে। আমরা আমাদের 2004-05 আমরা যখন ক্রিকেট বোর্ডের ডিরেক্টর ছিলাম, তখন আমরা ম্যাকিংস আন্ডার 19 টিমের কোচ হিসেবে এনেছিল। ওই টিম, ওদের যে প্রোডাক্টগুলো, এই যে পঞ্চপাণ্ডব আমরা যাদেরকে বলি, ওই প্রোডাক্টগুলো কিন্তু গত 15 বছর আপনাকে সার্ভিস দিয়েছে। গত 15 বছর আমরা কি কাজ করেছি, কি প্রোডাক্ট আমরা পেয়েছি, তার আগামী 15 বছর বাংলাদেশ ক্রিকেটকে কি সার্ভিস দিবে, কোথায় গলত ছিল। তো এই বিষয়গুলো নিয়ে আমরা আরও বেশি আলোচনা করা উচিত, বোর্ডে আলোচনা হওয়া উচিত, বোর্ডের বাইরে আলোচনা হওয়া উচিত, তাহলে ক্রিকেটের মঙ্গল হবে। আমরা ক্রিকেটের বাইরের জিনিসগুলা আমার মনে যত বেশি আমরা অ্যাভয়েড করতে পারি, যত বেশি আলোচনা কম করতে পারি, আমার মনে ততই ক্রিকেটের জন্য মঙ্গল। ভাই সেই বিষয়টা একটু আলম ভাইয়ের সঙ্গে একটু অ্যাড করি, যেটা খুব ভালো পয়েন্ট আপনি বলেছেন, যে আমরা আসলে লাস্ট 15 ইয়ার্সে আমরা ওই 5-6 জন ক্রিকেটারকে নাড়াচাড়া করে কিন্তু চললাম, ঠিক আছে। এখন তারা নেই, কিন্তু তাদের মাঠের বাইরের জিনিসগুলো নিয়ে নাড়াচাড়া হচ্ছে। মাঠে যারা আছে তাদের দিকে তো আমরা তাকাচ্ছি না। আপনারা আমাদের এখন যারা টিমে আছেন 9-10 বছর
খেলে ফেলেছেন এরকম ক্রিকেটারও কিন্তু আছেন, তাদের উপর আমরা ডিপেন্ড করতে পারছি না। কিন্তু যে 4-5 জনের কথা আমরা বলি, সাকিব, তামিম, মাশরাফি, মাহমুদুল্লাহ, মুশফিক, হ্যাঁ, তাদের উপর কিন্তু তারা কিন্তু 8-9 বছর খেলার পরে কিন্তু তারা ডিপেন্ডেবল হয়ে গিয়েছিলেন। তো সমস্যাটা কোথায়? এখন যারা আছেন, আমি তাদের কোয়ালিটি মানে অ্যাজ এ ক্রিকেটার তাদের কোয়ালিটি নিয়ে কোনো প্রশ্ন তুলছি না, তারা নিশ্চয়ই একটা সার্টেন লেভেলের স্ট্যান্ডার্ড মেনটেন করে এখানে এসছেন এবং তাদেরও ভালো খেলার দৃষ্টান্ত আছে, ভালো খেলেন তারা, কিন্তু ধারাবাহিকতাটা কেন নেই? তো এই জিনিসগুলো নিয়ে আমরা আমাদের নেক্সট 10 ইয়ার্স আমাদের টিম, আমি তো বলি যে নেক্সট 10 ইয়ার্স আমাদের টিম ভালো রেজাল্ট দূরের কথা, একটা ভালো স্টার আমরা হয়তো খুঁজে পাবো না। খুব মানে দুঃখজনক। আমি একটু অ্যাড করি, পঞ্চপাণ্ডবের যে কোনো একজন আজকের থেকে আরো বছর খানেক আগে যে কোনো এক আলোচনায় আমি তার কাছ থেকে শুনেছি যে আমাদের ক্রিকেটের দুঃসময়টা 2025-এর থেকে আমরা কিন্তু শুরু হবে, এবং আমরা কি কাজ করেছি গত 15 বছরে, আমরা 5 জনের উপর ব্যাংক করে 5 জন যে কোনো ভাবে হোক আপনাকে অনেকগুলো ম্যাচ জিতিয়েছে। এরপরে যে প্রোডাক্টগুলো আপনি বের হচ্ছে ওই মানের প্রোডাক্ট কিন্তু বের করার জন্য ক্রিকেট বোর্ড যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো হয়নি বলে তারা সেই মানের খেলোয়াড় তৈরি করতে পারেনি, এবং সাফারিংসটা শুরু হবে 2025 থেকে, এবং আনফরচুনেটলি এটা কিন্তু ইট হ্যাজ বিন স্টার্টেড। এবং এই কথাটা কিন্তু সেই বোর্ডের একজন প্রভাবশালী পরিচালক কিন্তু আমাকে ব্যক্তিগত আলোচনায় কিন্তু বলেছেন, এবং তারাও ফিল করেছেন যে আসলে এই কাজগুলো হওয়া দরকার, কাজগুলো হচ্ছে না। না আমি তো যেটা বলছিলাম যে আগামী 10-12 বছরে মানে আমার কথা ভুল হলে আমি খুব খুশি হব যে আমরা যদি সত্যিকার অর্থে আমি দেখি যে না আমি তো ঠিক ছিলাম না, টিম তো ভালো করছে, 4-5টা সেই সাকিব তামিমের মতো স্টার হয়ে গেছে, ফাইন, আমি এটা খুশি হব। কিন্তু আমি না কোনো সম্ভাবনা দেখি না, দুঃখজনক কোনো সম্ভাবনা দেখি না। এবং এই টিমটা কেমন জানি, আমি এবার সিলেটে আমি টেস্ট কভার করতে যাইনি, বাট আমি শুনেছি যারা কভার করতে গেছে টিমটা ঠিক যে যার মতো আছে আর কি, এটা টিম হিসেবে হয়তো বা নেই। এটা আমি বলবো না যে এটা ক্যাপ্টেনের সমস্যা, কোচের সমস্যা, আমি কারণ নির্দিষ্ট একজনকে সমস্যা আমি বলবো না, কারণ এই প্লেয়ারগুলোকে আমিও কাছ থেকে দেখেছি, ইন্ডিভিজুয়ালি তারা ফাইন, তারা খেলা নিয়ে ভাবে, টিম ভালো কীভাবে করবে সেটা নিয়ে ভাবে, কিন্তু একসঙ্গে কেন হতে পারছে না, এটা একটা প্রশ্ন। এই জায়গাটা এগুলো নিয়ে বিসিবির কাজ করা উচিত। এখন এই যে নোংরামি না করে টাকা পয়সায় কোথায় যাচ্ছে, কোথায় কার সাইন কি, এগুলো থাকুক, ওগুলো আপনারা বোর্ড মিটিংয়ে আলোচনা করেন, সিদ্ধান্ত নেন, ফাটায় ফেলেন, কোনো সমস্যা নাই, কিন্তু বাইরে আমরা এগুলি জানতে চাই না। হ্যাঁ, আপনার করাপশন হলে দুদক আছে, দুদক অলরেডি কাজ শুরু করেছে, আমি নিশ্চিত যে তারা এগুলোও বের করবে, এগুলো খুঁজবে, এগুলোর দায়িত্ব কিন্তু মানে এগুলো আমাদের সবাইকে জানানোর দরকার নেই, আমরা জানবো, আমরা আমাদের মতো করে জানবো, কিন্তু আমরা আপনাদের কাছ থেকে শুনতে চাই খেলা নিয়ে আপনারা কী করছেন, আপনার খেলার ইমপ্রুভমেন্টের জন্য কী করছেন, ডেভেলপমেন্টের জন্য কী করছেন। আপনি চট্টগ্রাম স্টেডিয়াম যেটা আমাদের এখন বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম, সেখানে নাকি আপনার পানি নেই, হ্যাঁ, ওয়াটারিং করার জন্য পানি আসে না। তো ঠিক আছে, পানি নেই, এটা এতদিন ধরে ওখানে নোনা পানি ওঠে নিচ থেকে, ওই জন্য ওয়াসার পানি আনতে হয়, সেটা 4 লাখ লিটার পানি প্রতিদিন সেখানে ওয়াটারিং করতে হয়। সেখানে মাঝখানে শুনেছি 1 সপ্তাহে 1 দিন বা 2 দিন পানি পেত, তাও 2 লাখ লিটার করে। রিসেন্টলি এই টেস্টের জন্য 5-7 দিন ওয়াসা থেকে 2 লাখ লিটার পানি রেগুলার পেয়েছে। তার চেয়েও বড় কথা, এটা একদম আমাদের ওই যে কৃষকদের আগের মতো অবস্থা হয়ে গেছে। ওনারা খুব খুশি যে মাঝখানে 2 দিন বৃষ্টি হয়েছে, যে কারণে এটা মানে এই টেস্টটা ঠিকঠাক মতো হতে পারছে। তো এই জায়গাগুলো, এটা অবশ্য ক্রিকেট বোর্ডে অলরেডি ইনিশিয়েটিভ নিয়েছে ওখানে একটা পানির সমস্যা সমাধানের জন্য, ফাইন, এই জিনিসগুলো নিয়ে আপনারা কাজ করেন। ফতুল্লাহ স্টেডিয়ামটা কেন এভাবে পড়ে আছে, এত কোটি কোটি টাকা এখানে ব্যয় করেছে, বগুড়া স্টেডিয়ামটা পড়ে আছে, বগুড়া স্টেডিয়ামটা পড়ে আছে। বগুড়া বাংলাদেশের সবচেয়ে সুন্দর স্টেডিয়াম ছিল, আমরা ছিল সেই সময়ে, শহীদ চান্দু স্টেডিয়াম। আপনার ওই সময়ে মাত্র খুব অল্প সময়, আলম ভাই, খুব ডেডিকেটেড কিছু সেখানে সংগঠক ছিলেন, তারা খুব অল্প সময়ের মধ্যে স্টেডিয়ামটা সুন্দর করে করেছেন, এত ছবির মতো সুন্দর। আমি যখন গেলাম সেখানে প্রথম খুব ভালো লাগছিল, কিন্তু সেটাও শেষ। খুলনা স্টেডিয়াম আমি জানি না এখন কী অবস্থা, আমি লাস্ট যখন গেলাম সম্ভবত 2018 সালে, আমি দেখলাম যে ভাঙাচোরা প্রেসিডেন্ট বক্স, গ্লাস ভাঙা, টেবিল চেয়ার ভাঙা, লাখ লাখ টাকা দামের ফার্নিচার নষ্ট হচ্ছে, এসি নষ্ট হয়ে পড়েছে। এগুলো কি আপনারা ঠিক করেন না? আপনারা এই মারামারি কাটাকাটি আপনাদের ভিতরে থাকুক, এটা পাবলিক ইয়েতে আসার দরকার নেই, আপনারা এগুলো ঠিক করেন। আপনার জিম্বাবুয়ের সাথে আমি ভালো খেলছি না, আপনার নতুন কোচ আসছে, ঠিক আছে, আপনারা এটা প্ল্যান করেন। এখন সিরিজের মধ্যে কথা বলার দরকার নেই আগের মতো, আপনি প্ল্যান করেন নেক্সট কী করবেন। আপনার 2027 ওয়ার্ল্ড কাপ নিশ্চয়ই আপনার প্ল্যান করছেনও, কিন্তু সেগুলি নিয়ে আর একটু কাজ করেন। ব্র্যান্ডিংটা সেই জায়গাটা হওয়া উচিত মনি ভাই, তেমনটাই বলতে কোয়েশ্চেন আমি জানি না যে এই কোয়েশ্চেনটা একটু বিব্রতকর কোয়েশ্চেন হয়ে যায়, কেন আমি আপনার আর্টিকেলে একটা লাইন পড়েছিলাম, সেই লাইনটা এরকম ছিল যে ক্রিকেটার থেকে সংগঠক
তামিম ইকবালের প্রসঙ্গে ক্রিকেট পারে আলোচনা চলছে। তামিম ইকবাল কি ক্রিকেটার থেকে সংগঠক হতে চলেছেন? এবং সেই সঙ্গে আরেকটা প্রাসঙ্গিক প্রশ্ন চলে আসে, গেল দিন ক্রিকেটারদেরকে নিয়ে সবাইকে নিয়ে তামিম ইকবাল যেভাবে বোর্ড প্রেসিডেন্টের কাছে গেলেন এবং ঢাকা লিগের সব ক্লাবগুলোর মধ্যে এত ভাই ব্রাদারশিপ, সেটাও অতীতে খুব একটা দেখা গেছে কিনা জানি না, বাট ক্রিকেটের সবচেয়ে বড় স্টেক হোল্ডার ক্রিকেটাররা, তামিম ইকবাল তাদেরকে সংঘবদ্ধ করতে পেরেছেন। এটাও এক ধরনের ক্যাপাবিলিটির জায়গা কিনা অ্যাজ আ সংগঠক হিসেবে তার জন্য? ধন্যবাদ। দেখেন, তামিম অ্যাজ এ ক্রিকেটার, তামিম অনেক বড় মাপের ক্রিকেটার, হ্যাঁ, বাংলাদেশের একজন কিংবদন্তি আমি বলবো। উনি ইন্টারন্যাশনাল ক্রিকেট ছেড়ে দিয়েছেন, এখন ডোমেস্টিক ক্রিকেটে আছেন, এবং আমি যেটুকু জানি উনি নিজেই বলেছেন যে ডোমেস্টিক ক্রিকেট আরও খেলতে চান। সো এবং খেললে আমি মনে করি যে তামিমের মতো প্লেয়াররা যতদিন ডোমেস্টিক ক্রিকেট খেলে ততদিন উপকার ইয়াং ক্রিকেটারদের জন্য, যারা তার সঙ্গে ড্রেসিং রুমে থাকে, অনেক কিছু শেখে, জানে, তাদের অভিজ্ঞতা থেকে অনেক কিছু জানে। তো এটা দেশি ক্রিকেটের জন্য ভালো। হ্যাঁ, এখন তামিম কি সারা জীবন ক্রিকেটই খেলে যাবেন? না, তার তো ডেফিনেটলি একটা লক্ষ্য থাকতে পারে যে দেশের ক্রিকেটের উনি সংগঠক হবেন, ক্রিকেট বোর্ডে আসবেন এবং ক্রিকেটের জন্য কাজ করবেন আরও। এবং উনি যদি মনে করেন যে ওনার সেই সামর্থ্য আছে, উনি অবশ্যই আসবেন, এবং এটা তো খারাপ কিছু না, এটা অবশ্যই ভালো। এবং সময় হয়েছে কিনা সেটা একটা বিষয়, মাত্র ওনার ইন্টারন্যাশনাল ক্যারিয়ার শেষ হলো। উনি সংগঠকদের কাজটা তাদের কিভাবে এটা করতে হয় আসলে 50-60 জন ক্রিকেটারকে একসঙ্গে করে একটা কিছু করা আর ক্রিকেট বোর্ড ঢুকে ক্রিকেটের জন্য কাজ করে, দুইটা কিন্তু আলাদা। হ্যাঁ, দুটো কাজ আলাদা, ওখানে অনেক চিন্তার জায়গা আছে। অ্যাট দ্য সেম টাইম উনি যাদের সঙ্গে বোর্ডের কাজটা করবেন, বোর্ড ডিরেক্টর, সবাইকে ম্যানেজ করার ব্যাপার আছে, সবার সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং সেই স্ট্যান্ডার্ড হতে হবে। সবাই ওনার লেভেলে চিন্তা নাও করতে পারেন, সো তাদের সঙ্গেও তাকে কাজ করতে হবে। তো অনেক কিছু আসে আসলে, প্র্যাকটিক্যালি উনি যখন যাবেন তখন বুঝবেন। আমিও তো এত বলতে পারবো না, আমি তো দূরের দর্শক। আমার যেটা দূর থেকে যেটা পর্যবেক্ষণ, যে হ্যাঁ, তামিম এর মধ্যে ভালো সংগঠক হওয়ার অনেক গুণাবলী আছে। সে শুধু কালকে যে 100 জন করেছে এটা অন্য জিনিস, এটা হয়তো বা অন্য একটা সিচুয়েশনে করেছেন। উনি টিমে কিন্তু খুব পপুলারই ছিলেন, এবং টিমের প্লেয়ারদেরকে সবসময় ইউনাইটেড রাখা। আমি একবার তামিমকে বলেছিলাম যে কি বলে, তামিম যখন ভাইস ক্যাপ্টেন, সাকিব ক্যাপ্টেন, অনেক আগে দুইজন একসঙ্গে, তো আমি দুষ্টামি করে বলেছিলাম যে সবসময় ভাইস ক্যাপ্টেন থাকবা, তুমি ক্যাপ্টেন হবা কবে, এরকম। সে বলতো আমি তো ক্যাপ্টেনের কাজই করি, ওয়ান কাইন্ড অফ এরকম একটা অ্যান্সার ছিল। আমি এক্স্যাক্টলি মনে করতে পারছি না কি ব্যাপার সেটা। সে বলে যে আমি টিমের মাঠের বাইরে যা যা করা দরকার একটা ক্যাপ্টেনের, টিমকে ইউনাইটেড রাখা, সেগুলো দেখা যায় যে আমারই করতে হয়। এবং মানে যেটা সত্যি কথা একদম, এটা কিন্তু তামিম খুব ভালো পারেন। এবং কোন ক্যারেক্টার নতুন প্লেয়ার আসলে তাকে ন্যাশনাল টিম বা ড্রেসিং রুমের পরিবেশটা বোঝানো, তাকে ট্যুরে গেলে তাকে গাইড করা, এই জিনিসগুলো উনি খুব ভালো পারতেন। তো ছোটোবেলা থেকে এই জিনিসটা ওনার মধ্যে আছে, এবং আমি মনে করি যে সংগঠক হলেও উনি ভালো করবেন, ভালো করার সম্ভাবনা আছে। ক্রিকেট ব্যাকগ্রাউন্ড থাকলেই হয় না, সাংগঠনিক একটা দক্ষতা, চিন্তাভাবনার জায়গা থাকে, সেটা ওনার মধ্যে আছে। কিন্তু সে সময়টা এখন কি না, এটা হচ্ছে প্রশ্ন। তামিম যদি মনে করেন যে এখন হি ক্যান ট্রাই, ওনাদের সঙ্গে কথা বলে উনি বোর্ডে আসতেই পারেন, ইলেকশন করতে পারেন, কাউন্সিলর হতে পারেন, কিন্তু এই জাজমেন্টটা ওনাকেই আসলে এককভাবে নিতে হবে, ওনার সিদ্ধান্ত। আমরা দূর থেকে আসলে বলতে পারি। তবে আমার মনে হয় যে আরেকটু সময় যদি উনি নেন, সব কিছু বোঝাপড়া, এবং এটা একটা পলিটিক্সের জায়গা ফাইনালি, সেটা বুঝে শুনে আসলে তাহলে হয়তো উনি বেশি সফলতা পাবেন। আলমগীর ভাই, সময়ের কথাটা বলছিলেন মনি ভাই, সময়টা আছে আমাদের আর 30 সেকেন্ড। বিসিবির ইলেকশনের আগে আগামী দিনগুলো যে সময়টা বাকি আছে, দেশের ক্রিকেটের স্বার্থে আপনি কেমনভাবে দেখতে চান ক্রিকেট বোর্ডকে? আসলে আমি দেখতে চাই আমাদের যে কনস্টিটিউশনাল যেই এররগুলো হয়েছে গত সময়গুলোতে, জেলা বিভাগ থেকে কাউন্সিলর হতে গেলে সাধারণ পরিষদের সদস্য হওয়ার যে ম্যান্ডেটরি অপশন ছিল, ওগুলা তুলে দেওয়ার কারণে এমন কিছু লোক ডিরেক্টর হয়েছেন যিনি, তারেক ভাই বললেন যে বগুড়া স্টেডিয়ামের দুর্দশা, চট্টগ্রাম স্টেডিয়ামের দুর্দশা, খুলনা স্টেডিয়ামের দুর্দশা, কারণ ওখান থেকে যারা পরিচালক হয়ে এসেছেন তারা কিন্তু ওই জেলা বিভাগের সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই বা ছিল না, যে কারণে তারা ওগুলো দেখার তাদের সময় ছিল না। তারা সবাই ক্রিকেট বোর্ডের পরিচালক হয়েছেন, ঢাকায় এসে কেউ ক্রিকেট অফিসের দায়িত্ব পালন করেছেন, কেউ বড় বড় কমিটির দায়িত্ব পালন করেছে, কিন্তু যেই জেলা বা বিভাগের স্বার্থ দেখার জন্য তারা পরিচালক হয়ে এসেছেন, তারা কিন্তু সেই ইন্টারেস্ট তারা কিন্তু কোনোভাবেই দেখেইনি, দেখার সুযোগও ছিল না, এবং তারা দেখার মতো সেই সাংগঠনিক দক্ষতাও তারা ছিল না। তো আমি একটা কথাই বলবো, এই গঠনতান্ত্রিক যেই সমস্যাগুলো আছে এগুলোকে প্রপারলি অ্যাড্রেস করে আমাদের ভালো সংগঠকগুলা যেই মতের হোক, যেই ধারার হোক,
তাদেরকে এখানে নির্বাচিত করে একটা ভালো বোর্ড যদি আমরা করতে না পারি এবং ভালো চিন্তার মানুষদেরকে দিয়ে আমার মনে হয় করতে না দর্শকরা পারি। আলমগীর ভাই বুঝতে পেরেছেন আপনার সে কথাটা। সময়টা আমাদের একেবারে শেষ হয়ে গেছে। মনে ভাই, আলমগীর ভাই, অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।